পর্ব 550। মুখোমুখি নীল ও কুশল। নীলের মনে মনে ভীষণ রাগ হচ্ছিল আর নানারকম সন্দেহ দানা বাঁধা সত্ত্বেও কুশলের মুখোমুখি হওয়ার পর সে কিছুতেই বুঝতে পারছিল না কথাটা শুরু করবে কি করে। নীল, তুই কি এখানে কোনো কাজে এসেছিস? যেহেতু নীল কুশলের সামনে একেবারে ক্যাজুয়াল একটা ব্যবহার করছিল, তাই কুশলও নিজের বাইরের শক্ত খোলসটা ধরে রাখার চেষ্টা করলো। ঘরের পরিবেশ দেখে যদিও সে বুঝতে পেরে গিয়েছিল যে গন্ডগোল কিছু একটা হয়েছে, তাই বেশ সাবধানে কথা বলছিল। কুশল বাইরে থেকে নিজেকে যতই কুল দেখানোর চেষ্টা করুক না কেন, ভেতরে ভেতরে তার অবস্থা বেশ খারাপ। ভুলে গেলে চলবে না, নীল তার সামনে বসে রয়েছে। আর আজকের নীলকে 3 বছর আগে নীলের সঙ্গে কোনো মতেই তুলনা করা চলে না। বড়লোক বাড়ির ছেলে থেকে শুরু করে সেন পরিবারের অপদার্থ ঘরজামাই হয়ে নিজের পরিচয় তৈরি করা পর্যন্ত এই নীল জীবনের অনেকটা পথ পার করে এসেছে। আর এই সময় এই কলকাতা শহরের সব থেকে ক্ষমতাশালী ব্যক্তি হলো সে। তাছাড়া কুশলেরও ভোলা উচিত না যে সে আজ যা কিছু হতে পেরেছে তার পেছনে সম্পূর্ণ অবদান নীলেরই। দিল্লিতে নীল যদি তাকে আখতার আলীর কবল থেকে রক্ষা না করত, তাহলে হয়তো এতদিনে বরাট পরিবারের অস্তিত্বটাই শেষ হয়ে যেত। কিন্তু দুঃখের বিষয়, এই কলিযুগে কেউ কারোর উপকারের কথা মনে রাখে না। আচ্ছা কুশল, আমরা একে অপরকে কতদিন ধরে চিনি? দীর্ঘশ্বাস ফেলে কথা শুরু করলো নীল। তার চোখে মুখে কেমন যেন অনিশ্চয়তার ছাপ। তা প্রায় অনেক বছর হলো নীল। সেদিন যদি তুই আমাকে সাহায্য না করতিস, তাহলে হয়তো আমি আজ এই জায়গায় পৌঁছাতে পারতাম না। হুরু কুঁচকে জবাব দিল কুশল। তার মনের আশঙ্কা যেন ধীরে ধীরে বাড়তে শুরু করেছে। সময় কেমন পেরিয়ে যায়, তাই না? চোখের পলকে এতগুলো বছর পেরিয়ে গেল, কিন্তু আজও যেন মনে হয় এই কালকের কথা। তবে সময়টা ফিরে পাওয়ার একটা সুযোগ অবশ্য আমি পেয়েছি। কথাটা বলে কুশলের হাত থেকে সিগারেটটা নিয়ে তাতে কয়েকটা লম্বা টান দিল নীল। বেশ বড় বড় ধোয়ার রিং ছেড়ে শান্ত হয়ে বসে হাসতে লাগলো। তুই ঠিক কি বলতে চাইছিস নীল? নীলের কথার মানেটা বুঝতে না পেরে জিজ্ঞেস করলো কুশল। তার মনের অস্থিরতা ক্রমশই বেড়ে চলেছিল। আমার মতে সময় হলো প্রচন্ড ইন্টারেস্টিং একটা জিনিস। সময়ের সাথে সাথে যেমন সম্পর্ক গাঢ় হয়ে ওঠে, সেরকমই আবার অনেক সম্পর্ক নষ্টও হয়ে যায়। সময় মানুষের সম্পর্ককে মজবুত করবে কিনা সেই সিদ্ধান্তও সময়ের ওপরেই নির্ভর করে। সঠিক সময় শুরু করলে তুই যেমন কারোর বিশ্বস্ত হয়ে উঠতে পারিস, ঠিক সেই রকমই ভুল সময় এলে তুই তার সাথে প্রতারণাও করতে পারিস। কথাগুলো বলার সময় একবারও কুশলের দিকে তাকালো না নীল। সিগারেটের দিকে সম্পূর্ণ মনোনিবেশ করে কথা শেষ করলো সে। নীল, তোর কি মনে হয় যে মানুষ সময়ের সাথে বদলে যায়? কথাটা বলতে বলতেই হাঁটু গেড়ে নীলের সামনে বসে পড়ল কুশল। তার মাথা লজ্জায় অপমানে নিচু হয়ে গিয়েছে। নীলের বলা কথাগুলোর আসল উদ্দেশ্য এতক্ষণে ধরতে পেরেছিল সে। এই দৃশ্য যদি বাইরের কেউ দেখত, তাহলে তারা যে কি করত কিছুই বলা যায় না। কুশল বরাট কোনো সাধারণ মানুষ নয়। কলকাতার নামজাদা লোকেদের মধ্যে তার নামটা প্রথম দিকেই আসে। নীলের মুখ থেকে কটা সামান্য কথা শুনে সে যে এমন ঘামে ভিজে উঠবে আর মাথা নিচু করে বসে পড়বে, তা কে জানত? নীল, তুই বল আমি কি করব? বিপদের কথাটা কুশল একটু আন্দাজ করতে পারছিল বটে, কিন্তু নীল ঠিক কেন এখানে এসেছে সে কথা এখনো ঠাহর করতে পারেনি। রাস্তা তাকে দেখাতে হয় যে অন্ধ। তুইও কি তবে অন্ধ? ওয়েলকাম টু প্রিমিয়াম স্টোরি। অনেকে আমাকে চেনেন। দীর্ঘদিন যাবৎ আমি ইউটিউবে ভিডিও দিয়েছি। বারবার চ্যানেল ডিলিট হয়ে যাওয়ার কারণে এখন আমি ফেসবুকে শিফট করেছি। যদি আপনারা ইউটিউব থেকে ভিডিওটা দেখে থাকেন, তাহলে বুঝে নেবেন কেউ ফেসবুকে আমার থেকে কপি করে ইউটিউবে আপলোড করছে। সরাসরি ফেসবুক থেকে বস দুনিয়া যার বসে এই সিরিজের সকল পর্ব দেখতে ফেসবুকে গিয়ে টাইপ করুন প্রিমিয়াম স্টোরি /FB। এর স্পেলিং আমি থাম্বনেইলে দিয়ে দিয়েছি। প্রিমিয়াম স্টোরি পেজটি ফলো করুন, তাহলে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনি পেয়ে যাবেন। ধন্যবাদ সাথে থাকার জন্য। অন্ধ হয়ে গেলি? ইঙ্গিতপূর্ণ হাসি হেসে বলে উঠল নীল। ঠিক আছে, তুই যখন চাস যে আমি তোকে পথ দেখাই, তখন তোকে সঠিক পথটাই দেখানোর চেষ্টা করব। আমার মনে হয় তুই জানিস যে আমি কি নিয়ে কথা বলতে এসেছি। অর্জুনের ব্যাপারে। আমাকে শুধু বল যে কাজটা কে করেছে। আমি শুনেছি যে ওই ঘটনার পর থেকে নাকি তুই একবারও অর্জুনের সঙ্গে দেখা করতে যাসনি। তুই কি কিছু লুকাবার চেষ্টা করছিস, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে? নীলের কথা শুনে কুশলের মনটা দমে গেল। যে পরিস্থিতির মুখোমুখি সে কখনোই হতে চায়নি, সেই পরিস্থিতি আজ তার সামনে এসে কড়া নাড়ছে। হ্যাঁ, একথা সত্যি যে আমি অর্জুনকে দেখতে হাসপাতালে যাইনি, কিন্তু নিখিল আর পৃথা তো ওর খেয়াল রাখার জন্য 24 ঘন্টা রয়েছে। নীল, তুইও কলকাতায় ছিলিস না? হাসপাতালে আমার না যাবার পেছনে এটাও একটা কারণ। আমি হোটেলেই থাকবো ঠিক করেছিলাম, যাতে সব দিকে নজর রাখতে পারি। আমি চাইনি যে কোনো অনিশ্চয়তার কারণেই আমাদের কোনো ক্ষতি হোক। মৃদু স্বরে মাথা না তুলেই জবাব দিল কুশল। আচ্ছা, তাই বুঝি? তাহলে কুশল, এবার তুই আমাকে বল, এই যে এতদিন ধরে খোঁজ খবর করলি, তাতে কি জানা গেল? নিজের ভুরু দুটোকে কপালে তুলে প্রশ্ন করল নীল। এতক্ষণে তার মুখটা থমথমে হয়ে এসেছে। কিছু না।
কোনো সূত্র পাইনি। বারংবার মাথা নেড়ে জবাব দিল কুশল। তাহলে তোকে বলতে কোনো বাধা নেই যে অর্জুনের উপর হামলাকারী অপরাধী হলো আখতার আলী। সোফায় নিজের পিঠটা এলিয়ে দিয়ে শান্তভাবে বলল নীল। যদিও আমি জানি না যে এই ঘটনার সাথে তোর কোনো সম্পর্ক আছে কিনা, কিন্তু একটা না একটা ব্যাখ্যা তো তোকে দিতেই হবে। হয় তুই আখতার আলীকে খুঁজে বের করে এখানে নিয়ে আয়, আর না হয় একটা ব্যবস্থা কর। তবে আখতার বেঁচে আছে শুনে আমি বড় খুশি হয়েছি। আমার হাতে মরার সৌভাগ্যটুকু অন্তত ওর হবে। কথা শেষ করার পর নীল আর কুশলের জন্য অপেক্ষা করল না। স্বভাবসিদ্ধ ভঙ্গিতে সোফা ছেড়ে উঠে দাঁড়িয়ে অফিস ছেড়ে চলে গেল সে। নীল বেরিয়ে যেতেই কুশল বুঝতে পারল যে তার শরীরটা একেবারে ছেড়ে দিয়েছে। সাথে সাথে সে মাটিতে শুয়ে দম নেওয়ার চেষ্টা করতে লাগলো। যদিও নীল কুশলের সঙ্গে যথেষ্ট ভদ্রভাবেই কথা বলছিল আর এক ফোঁটাও রাগ দেখায়নি, কিন্তু নীলের কথা বলার ধরন দেখেই ভয় পেয়ে গিয়েছিল কুশল। স্টার হোটেল থেকে বেরোনোর পর নীল সোজা ফিরে গেল অমলতাসে। সেখানে গিয়ে সে ভীম, টুডু আর বাকিদের সাথে বেশ কিছুটা সময় কাটানোর পর সকলকে রেখে শুধু গুটি আর মল্লারকে নিয়ে বেরিয়ে পড়ল সেখান থেকে। ওদিকে ক্যাম্পিং ইভেন্টে তখন নবাব গুহ আর ভরত মৌলিক একে অপরের পাশে দাঁড়িয়ে একজন বুড়ো মানুষকে পর্যবেক্ষণ করছিলেন। লোকটির চোখে মুখে বলিরেখা না থাকলেও চোখ দুটো যেন বছর 20 তরুণের মতো চকচক করছে। এই মুহূর্তে এখানে থাকলে বুড়ো মানুষটাকে দেখে নীল নির্ঘাত অবাক হয়ে যেত, কারণ এই বুড়ো মানুষটা যে স্বয়ং নীলের দাদা ঠাকুর। মাস্টার, আমি কি জানতে পারি আপনার হঠাৎ এখানে আসার কারণ কি? সাবধানী গলায় জিজ্ঞেস করলেন নবাব গুহ। এ আবার কেমন প্রশ্ন? কাজ না থাকলে বুঝি আমি এখানে আসতে পারবো না? কড়া চোখে নবাব গুহর দিকে তাকিয়ে ধমক দিলেন দাদা ঠাকুর। না না না, সেরকম কোনো ব্যাপার না। সাথে সাথে দাদা ঠাকুরকে সন্তুষ্ট করার চেষ্টা করলেন নবাব গুহ। তাহলে কিরকম ব্যাপার? দেখো, আমার কাছ থেকে কোনো কিছু লুকানোর কোনো প্রয়োজন নেই। আমি জানি যে নীল আর ধারা পরিবারের মধ্যে আপাতত কি চলছে। চিন্তা করো না, আজ ঠিক সন্ধে 6টার সময় তোমার সাথে একজন দেখা করতে আসবে। শুধু লোকটার কথা মতো চলবে। চোখের সামনে থাকা চায়ের কাপের দিকে এক ঝলক তাকিয়ে নিয়ে ধীরে ধীরে দাদা ঠাকুর আবার বললেন, ওই ঘটনাটাকে এত গুরুত্ব দেওয়ার কোনো প্রয়োজন নেই। ধারাদের বুড়ো কর্তার মধ্যে এখন আর অত শক্তি কোথায়? এখন যা কিছু তো ওর ছেলে আর নাতি নাতনিরাই দেখাশোনা করে, আর বাচ্চা ছেলেদেরকে শিক্ষা দিতে আমি বেশ ভালোই বাসি। শুনেছি সেনাপতি মশাই নাকি ক্যাপিটাল এম্পায়ারের জন্য রওনা দিয়ে দিয়েছেন। উনি যদি একা সামলাতে না পারেন তাহলে আমি না হয় ওই বুড়ো ধারার সাথে একটু চা খেয়ে আসবো। দাদা ঠাকুরের কথা শুনে নবাব গুহ আর ভরত মৌলিক একেবারে অবাক হয়ে গেলেন। দাদা ঠাকুরের বলা প্রতিটা কথাই একটু উদ্ধত শোনালেও তার ক্ষমতার কথা মাথায় রাখলে এ কথা বলাই যায় যে ওনার কাছে যা খুশি তাই করার ক্ষমতা রয়েছে, সেটা কাজের কাজই হোক আর অকাজই হোক। এমনিতেও নীলের কাছে ব্যাপারটা ট্যাকেল করার উপায় রয়েছে। সে নিজেই যখন বিষয়টা নিয়ে মাথা ঘামাচ্ছে না, তখন আর নবাব গুহ বা ভরত মৌলিকের এত লাফালাফি করার কোনো মানে নেই। ও ভালো কথা, তোমাদেরকে একটা জরুরি কথা বলার ছিল। ক্যাপিটাল এম্পায়ারের সীমানার থেকে একটু দূরে একটা রহস্যময় পুরনো পাহাড়ের খোঁজ পাওয়া গেছে। শুনেছি সেই পাহাড়ে নাকি অগাধ মণিমুক্ত লুকিয়ে আছে। বেলপাহাড়ি গ্যাংয়ের পর এবার প্রোফাউন্ড রিলেমের বেশ কিছু দল আর সিংহরায় পরিবারের লোকেরাও এবার সেগুলো খুঁজতে বেরিয়ে পড়েছে। তোমাদেরও নিজেদের মতো করে চেষ্টা শুরু করে দেওয়া উচিত। কয়েক সেকেন্ড চুপ করে থাকার পর দাদা ঠাকুর আবার বললেন, নীলের কাছে এখন করার মতো বিশেষ কিছু নেই, তাই না? ও ফাঁকা থাকলে ওকে যত তাড়াতাড়ি সম্ভব ওখানে পাঠানোর ব্যবস্থা করো, আর বলো যে যাই হয়ে যাক না কেন ওখান থেকে যে কোনো ভাবে যেন সুগন্ধি তাম্র ঘাস নিয়ে আসে। অত্যন্ত শান্ত গলায় নবাব গুহ আর ভরত মৌলিককে প্রয়োজনীয় নির্দেশ দিলেন দাদা ঠাকুর। আচ্ছা মাস্টার, সম্ভ্রমের সাথে গুরুর আদেশ স্বীকার করলেন নবাব গুহ। যদিও নবাব গুহর ঠিক পাশেই দাঁড়িয়ে থাকা ভরত মৌলিক খবরটা শুনে একেবারে স্তব্ধ হয়ে গিয়েছিলেন। একটা রহস্যময় পুরনো পাহাড় খুঁজে পাওয়া গেছে, এই খবরটা বেলপাহাড়ি গ্যাং, সিংহরায় পরিবার আর প্রোফাউন্ড রিলেম ইতিমধ্যে পেয়ে গিয়ে থাকলে ক্যাম্পিং ইভেন্টের কাছে খবরটা এখনো আসেনি কেন? এই প্রশ্নটাই তার মনটাকে কুরে কুরে খাচ্ছিল। তিনি ভাবছিলেন, ক্যাম্পিং ইভেন্টে এমন কে থাকতে পারে যে এই খবরগুলোকে তাদের কান অব্দি আসতে দিচ্ছে না? ঠিক সেই সময়ে দরজায় একটা শব্দ হলো। নবাব গুহ আর ভরত মৌলিক সাথে সাথে ঘুরে তাকালেন সেদিকে। তারা মাথা ঘোরানোর সাথে সাথে যেন হাওয়ায় মিলিয়ে গেলেন দাদা ঠাকুর। কি দারুণ কেরামতি! দাদা ঠাকুরের অভিনব কায়দায় অভিভূত হয়ে পড়ছিলেন ভরত মৌলিক। কিছুক্ষণের মধ্যেই সন্ধে 6টা বেজে গেল। শীতকাল। বিকেল হতে না হতেই সূর্যের আলো কমে যায়। শিরশিরে বাতাসের সাথে হিম পড়তে শুরু করে। কানে টুপি, গলায় মাফলার চাপা দিয়ে ঠিক সময় মতো বাসের গুমটির পেছনে পৌঁছে গেল নীল। গুমটির পেছনে একটা বড় মতন জায়গা, আর তার ঠিক মাঝখানে একটা টেবিল রাখা আছে। একটা লোক সেই টেবিলে বসে বসে আয়েশ করে চায়ে চুমুক দিচ্ছে। গরম চায়ের কাপ থেকে উঁকি মারছে ধোঁয়া। লোকটিকে দেখে মনে হচ্ছিল সে কারো জন্য অপেক্ষা করে আছে। তার সামনে চায়ের আরো একটা কাপ রাখা, কিন্তু সেটা খাওয়ার মতো কোনো ব্যক্তি এখানে উপস্থিত নেই। ঠিক তখনই ঠান্ডা হাওয়ার বুক চিরে প্রায় ভূতের মতো 3জন লোক এসে উপস্থিত হলো সেখানে। মনে হচ্ছে তুমি বেশ অনেকক্ষণ ধরে অপেক্ষা করে আছো। হালকা চালে একটা টুল টেনে নিয়ে লোকটার সামনে বসে পড়ে বলল নীল, আমি জানতাম তুমি আসবে, তাই এতক্ষণ ধরে অপেক্ষা করে আছি। চায়ের কাপে শুরুত করে আরো একটা চুমুক দিয়ে শান্ত গলায় বলে উঠল লোকটি,
তুমি এত জোর দিয়ে কি করে জানতে যে আমি আসবই? নিজের ভুরু দুটোকে কপালে তুলে লোকটার দিকে তাকালো নীল। ভেতর ভেতরে ভারী অবাক হয়ে গিয়েছিল সে। লোকটার দিক থেকে কোনো রকম শক্তিশালী আভা বা স্পিরিচুয়াল এনার্জি অনুভূত হচ্ছিল না দেখে নীলের আরো বেশি অবাক লাগছিল। এর শুধু দুটো অর্থ হতে পারে, হয় লোকটা আনফ্যাদমেবল এক্সপার্ট, আর নয়তো একজন সাধারণ মানুষ। তবে লোকটা সাধারণ মানুষ এ কথা মানতে নীল মোটেই রাজি ছিল না। লোকটার হাতের দিকে তার চোখ যেতেই সে প্রচন্ড চমকে উঠল। লোকটার হাতের আঙুলে এমন জায়গায় কড়া পড়েছে যা শুধুমাত্র দীর্ঘদিন তলোয়ার চালনা করলেই পড়ে। এসে যখন পড়েইছ তখন আর এত প্রশ্ন করে কি হবে? মুচকি হেসে ধীরে ধীরে মাথা তুলে বলল লোকটা, লেট মি ইন্ট্রোডিউস মাইসেলফ। আমি হলাম গিরিশ ঘোষ, আর আমি ইন্ডিয়ান অ্যালকেমি গ্রুপের ক্যাপিটাল হেডকোয়ার্টার থেকে এসেছি। গিরিশ ঘোষ এখানে কি করছে? তবে কি আদ্রিতার ঘটনায় ইন্ডিয়ান অ্যালকেমি গ্রুপ জড়িত? আদ্রিতাকে সুস্থ করে তোলার পেছনে কি গিরিশ বাবুর কোনো অবদান আছে? কুশল এবার কি করবে? শেষ পর্যন্ত কি আখতার আলীকে নীলের হাতে তুলে দেবে সে, নাকি শুরু হবে নতুন কোনো দ্বন্দ্ব?